বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে বলছেন রিজভী। এদিকে নিরপেক্ষতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার বলছেন নূর। প্রথম আলো ডেইলি স্টার নিয়ে ক্ষোভ ঝাড়লেন আইন উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির 1-to-1 বৈঠক, ভোটের তারিখ ঘোষণার আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে বলছেন রিজভী। ইনকাম ট্যাক্স অফিসে আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। একটি সুবিধাভোগী চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এ দায় বিএনপি নয়, কারণ বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্স যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে তারা কেউ বিএনপির নয়। তিনি আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলের সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত করা হয়েছিল। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, শুধু ক্ষমতার পালাবদল নয়, সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের আন্দোলন। নিরপেক্ষতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে সব না হোক স্থানীয় সরকারের অন্তত সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। নূর বলেন, এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তার প্রমাণ পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে এ দলেই আগামীতে ক্ষমতায় আসছে, ফলে পদ পদবীর আশায় আগেভাগেই তাদের তোষামোদ করা শুরু করে দিয়েছে। সেই দলের নেতারা কোথাও গেলে তাদের ভিআইপি প্রোটোকল দেওয়া হয় অভিযোগ করে তিনি আরো বলেন, কোনো বিশেষ দলকে মাথায় তোলার প্রবণতা বাদ দিতে হবে। স্থানীয় পর্যায়ের সরকারের সুরক্ষা কার্যক্রম সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে। তিনি আরো বলেন, আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া সব দলই একমত। প্রার্থী সবল বা দুর্বল হোক, আগামী নির্বাচনে 300 আসনের প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। নূর বলেন, গণহারের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে। পেশিশক্তি ও কোনো বিশেষ দলের প্রভাব দূর করতে বর্তমান সরকারের ভূমিকা থাকতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির 1-to-1 বৈঠক, ভোটের তারিখ ঘোষণার আভাস। বহুল আলোচিত ও প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি শিগগিরই জনগণের সামনে আরও স্পষ্ট হতে পারে। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের 1-to-1 বৈঠকের মধ্য দিয়ে এমন আভাস মিলেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন এমনটি মনে করেন, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে কোনো তরফ থেকে ব্রিফ করা হয়নি। প্রসঙ্গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 1-to-1 বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। লন্ডনের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, সঠিক তারিখ নির্ধারণে আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে তো ভুল দেখছে। নির্বাচন কমিশন শিগগিরই একটা তারিখ ঘোষণা করবে। এদিকে 15 জুন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সরকারের সঙ্গে আলোচনা হলে ইসি সরকারের ভাব বুঝতে পারবে, তখন নির্বাচনে তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে বিএনপি সহ আরও কয়েকটি দলের নেতাদের বিভিন্ন সভায় সরকারকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের বিষয়ে নির্বাচন কমিশনকে জানাতে জোরালো বক্তব্য দিতে দেখা গেছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের 1-to-1 বৈঠকটি সামনে এসেছে।
এ থেকে ধারণা করা হচ্ছে এটি লন্ডন বৈঠকের ফলো-আপের অংশ হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির এই সাক্ষাতের পর জাতীয় নির্বাচনের তফসিলের আগে একটি সুনির্দিষ্ট ভোটের তারিখ ঘোষণা করা হতে পারে। এমনও হতে পারে, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সারমর্ম তুলে ধরতে প্রধান নির্বাচন কমিশনার ফুল কমিশনের সঙ্গে বৈঠক করতে পারেন। ফলে প্রকৃত তথ্য জানতে পর্যন্ত অপেক্ষা করতে হবে বৈকি। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের বিষয়ে নিজেই সিদ্ধান্ত নেবে, কিন্তু আমাদের সংবিধানে যে নিয়ম ছিল সেটা এখন আর কার্যকর নেই। সে কারণে আমার ধারণা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সিইসি সরকারের নির্দেশনা পেয়েছেন এবং সেটা অফিসিয়ালি ফেব্রুয়ারির কথাই জানিয়েছেন। এখন নির্বাচন কমিশন সুবিধামতো একটা ঘোষণা দেবে। আমার প্রথম আলো ডেইলি স্টার নিয়ে ক্ষোভ ঝাড়লেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকদের মান নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি পত্রিকা দুটির বিরুদ্ধে অপসাংবাদিকতার দুটি উদাহরণ তুলে ধরেন। আসিফ নজরুল বলেন, প্রায় 13 থেকে 14 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন লেকচারার খালেদা জিয়ার বিরুদ্ধে প্রচণ্ড আজেবাজে মন্তব্য করলে ছাত্রদল তার বিরুদ্ধে মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল। ডেইলি স্টার ওই লেকচারারকে ন্যাশনাল হিরো বানিয়ে দিল, এমনকি তাকে লেকচারার না লিখে প্রফেসর হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করে। প্রতিদিন তার নামের আগে প্রফেসর লেখা হতো এবং তার এসব বক্তব্য ছাপা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সবাই এক হয়ে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন তাকে বরখাস্ত করে, তখন সে সংবাদ আর প্রকাশ করেনি ডেইলি স্টার। তিনি আরো বলেন, আমি নিজেই প্রথম আলোতে লিখি, সেখানে জাফরুল্লাহ চৌধুরীকে বিএনপিপন্থী উল্লেখ করে, অথচ আনিসুজ্জামান বা মোহাম্মদ জাফর ইকবালের ক্ষেত্রে কেন আওয়ামী লীগপন্থী বলেন না? যদি এমন একচোখা দৃষ্টিভঙ্গি থাকে তাহলে মানুষের আস্থা কিভাবে থাকবে? আসিফ নজরুল বলেন, সাংবাদিকতার একটি নৈতিকতার দায়িত্ববোধ ও আচরণবিধি থাকে, কিন্তু সংবাদপত্র যদি পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে তাহলে সাধারণ মানুষের কাছে সেই সাংবাদিকতা বিশ্বাসযোগ্যতা আর থাকে না। তিনি বলেন, সাংবাদিকতা এক জিনিস, কোড অফ কন্ডাক্ট থাকে, কিন্তু এই যদি হয় নমুনা, তাহলে মানুষের আস্থা থাকবে কিভাবে? তিনি আরো বলেন, এই লেকচারার মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে পরে আত্মহত্যা করেছেন। আসিফ নজরুল জানান, সরকারি যোগদানের পর থেকে তিনি নিজেকে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি অসহায় ও অবরুদ্ধ মনে করছেন। তিনি বলেন, আমার কাছে নানা রকম অন্যায় তদবির নিয়ে আসা হয়, কিন্তু আমি যখন এসব তদবির গ্রহণ করি না তখন শুরু হয় গালাগালি। আমাকে ভারতীয় দালাল বলা হয়। সরকারে আসার পর আমাকে নিয়ে মিথ্যাচারের সীমা নেই, অথচ প্রতিক্রিয়া জানানোর সুযোগ আমার নেই। জীবনে একটা অসহায় আমি কখনো অনুভব করিনি। সাংবাদিকদের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে তিনি বলেন, যদি কেউ মামলা করে তাহলে আমি কিছু করতে পারি না। সত্যি বলতে দেশে প্রচুর মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার সংখ্যা অস্বাভাবিক কিছু নয়। জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকরা কিছু নির্দিষ্ট বিষয় বিবেচনায় নেন। আইন মন্ত্রণালয় থেকে কারো জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয় না। তিনি আরো বলেন, অভিযোগপত্র দেওয়ার পর মামলা বাতিল করার এখতিয়ার হাইকোর্টের আছে। পুলিশ যদি মিথ্যা মামলা করে তাও থামানো আমার পক্ষে সম্ভব নয়। ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যত মামলা হয়েছিল তার প্রায় সবই এর মধ্যে প্রত্যাহার করা হয়েছে। মিথ্যা মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, এক শ্রেণীর মানুষ আইনজীবী ও রাজনীতিবিদ মিথ্যা মামলা দিয়ে তা ব্যবসায় রূপ দিয়েছেন। এভাবে চলতে থাকলে কেউই মিথ্যা মামলা রোধ করতে পারবে না।